আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। রাজনীতির এক অদ্ভুত মায়াজালে আমরা সবাই যেন আবর্তিত হচ্ছি। সময় কিন্তু বড়ই বিচিত্র এক জাদুকর। এই তো সেদিনকার কথা। ক্ষমতার বিশাল রদবদল হলো। অনেক দম্ভের পতন হলো। আমরা অনেকেই হয়তো ভাবলাম আমাদের চেনা জগৎটা বুঝি পুরোপুরি বদলে গেল। কিন্তু ইতিহাস বড়ই নির্মম আর সত্য। যে কাউকে একেবারে খালি হাতে ফেরায় না। আবার কাউকেই চিরদিন ক্ষমতার মসনদে কিন্তু টিকিয়েও রাখে না। আজকে আপনাদের সামনে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো, যা হয়তো খোলা চোখে সবসময় দেখা যাচ্ছে না। কিন্তু রাজনীতির অন্দরমহলে, ক্ষমতার অলিন্দে আপনারা যদি কান পাতেন তাহলে ঠিকই কিছু ফিসফাস শুনতে পাবেন। এই যে শোনা কথাগুলো, এগুলো কেবলই কিন্তু গুঞ্জন নয়, বরং আগামী দিনের বাংলাদেশের এক বিশাল রাজনৈতিক বড় পট পরিবর্তনের ইঙ্গিত। দেখুন, আপনারা নিশ্চয়ই বিভিন্নভাবে খেয়াল করেছেন। গত বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে এক অদ্ভুত নীরবতা ভাঙার শব্দ কিন্তু পাওয়া যাচ্ছে। উত্তরের পঞ্চগড় থেকে শুরু করে দক্ষিণের চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, এমনকি খোদ রাজধানীর ধানমন্ডিতেও এমন কিছু দৃশ্যপট তৈরি হচ্ছে, যা হয়তো মাস ছয়েক আগেও কেউ কোনো দিন কল্পনা করতে পারেনি। দীর্ঘদিন ধরে ধুলো পড়ে থাকা তালাবদ্ধ রাজনৈতিক কার্যালয়গুলো হঠাৎ করেই খুলতে শুরু করেছে। একটু গভীরভাবে চিন্তা করেন, কারা খুলছে এই তালা? সেসব মানুষ যারা গত আগস্টে রাজনৈতিক ঝড়ের পর থেকে এক প্রকার আত্মগোপনে ছিলেন, প্রাণ ভয়ে পালিয়ে বেরিয়েছিলেন। একটি বিশাল রাজনৈতিক দল, যাদের শিকড় এই দেশের মাটির অনেক গভীরে গ্রথিত। তাদেরকে চাইলেই রাতারাতি একটা প্রজ্ঞাপন দিয়ে কোনোভাবে মুছে ফেলা যায়? যায় না। আর এই মুছে না যাওয়ার পেছনের যে মনস্তাত্ত্বিক লড়াই, সেই গল্পটাই কিন্তু আজকে আপনাদের সামনে একটু ভিন্নভাবে আমি তুলে ধরতে চাই। শোনা যাচ্ছে খুব সতর্পণে এবং অত্যন্ত নীরবে একটি বার্তা তৃণমূলের নেতাকর্মীদের কাছে পৌঁছে গেছে। এই বার্তাটি আর কারো নয়, বলা হচ্ছে খোদ শেখ হাসিনার কাছ থেকেই নাকি এই নির্দেশনা এসেছে। তিনি হয়তো তার অনুসারীদের বলেছেন যেখানে যতটুকু সম্ভব নিজেদের আবার একটু করে গুছিয়ে নিতে, পুরনো কার্যালয়গুলোতে ফিরে যেতে। এটি কিন্তু শুধু একটি সাধারণ রাজনৈতিক নির্দেশনা নয়। দেখুন, মানুষ যখন দেয়ালে তার পিঠ থেকে আটকে যায়, তখন তার কাছে যাওয়ার আর জায়গা থাকে না। তখন সে সহজাত প্রবৃত্তি থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। এই যে তৃণমূলের কর্মীরা আবার জড়ো হচ্ছেন, কার্যালয় পরিষ্কার করছেন, স্লোগান দিচ্ছেন, এটি কি কেবলই তাদের স্বতঃস্ফূর্ত আবেগ, নাকি এর পেছনে রয়েছে এক সুগভীর রাজনৈতিক কৌশল? আসলে রাজনীতিতে কিছুই কিন্তু এমনি এমনি ঘটে না। এবার একটু অন্য প্রসঙ্গে আসি, যা বর্তমান বাস্তবতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেশের শাসনভার এখন সম্পূর্ণ নতুন একটি সরকারের হাতে। তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, অনেকেই হয়তো ভাবছেন তারা এক বিশাল জয় পেয়েছেন। বিরোধীদের অনুপস্থিতিতে ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো একটা ব্যাপার মনে হতে পারে। কিন্তু এই যে ক্ষমতার মসনদ, এটি কি ফুলে মুড়ানো কোনো বাসর সজ্জা? একেবারেই নয়। বরং এটি এক জ্বলন্ত উনুন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নিয়েছে, তারা যাওয়ার আগে এমন কিছু কাঠামোগত সংকট তৈরি করে রেখে গেছে এই দেশে, যা ডিঙিয়ে সামনে এগোনো নতুন এই সরকারের জন্য আমি মনে করি এক হিমালয় সম চ্যালেঞ্জ। তারেক রহমান আজ যে আসনটিতে বসেছেন, সেটি আক্ষরিক অর্থেই এক উত্তপ্ত আসন। আপনি যদি চুলার উপর বসানো একটি গরম তাওয়ার কথা কল্পনা করেন, ঠিক তেমন একটি তাওয়ার উপর বসে রাষ্ট্র পরিচালনা করা কিন্তু চারটিখানি কথা নয়। এই উত্তাপ সামলে দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়া কোনো জাদুর কাঠি দিয়ে রাতারাতি করাও কিন্তু সম্ভব নয়।
রাজনীতির মাঠে আমরা যা দেখি তার পেছনেও কিন্তু আরেকটা অদৃশ্য রাজনীতি থাকে। নির্বাচনের আগে অনেক জায়গাতেই এক অদ্ভুত অথচ বাস্তবমুখী দৃশ্য কিন্তু দেখা গেছে। বিএনপি বা জামাতের প্রভাবশালী নেতারা স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ নেতাদের সাথে এক ধরনের অলিখিত সমঝোতা কিন্তু করেছিলেন, যেটি আমরাও কিন্তু ব্যাপক সময়ে ব্যাপকভাবে কথায় এনেছি। তারা হয়তো নিভৃতে বলেছিলেন, আপনারা এখন একটু চুপচাপ থাকুন, নির্বাচনটা নির্বিঘ্নে হতে দিন, এরপর আপনাদের দলীয় কার্যালয় খুলতে আমরা কোন রকম বাধা দেব না। এই যে পারস্পরিক বোঝাপড়া, এটা কেন হয়েছিল জানেন? কারণ মাঠের রাজনীতি যারা করেন, যারা মানুষের সাথে মিশে থাকেন, তারা কিন্তু খুব ভালো করেই বুঝেন সমাজের একটা বিশাল অংশকে বাদ দিয়ে তাদের একেবারে কোণঠাসা করে রেখে কোনোদিন নিজেরাও শান্তিতে থাকতে পারা যায় না। স্থিতিশীলতা তখন সোনার হরিণ হয়ে যায়। বৃহত্তর রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে দেশের টেকসই শান্তি প্রতিষ্ঠা করা আসলে এক প্রকার অমূলক কল্পনা। এর পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটি হচ্ছে, আমি কিন্তু প্রথমে বলেছি, শোনা যাচ্ছে যে শেখ হাসিনা সরাসরি এই বিষয়গুলো নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে কিন্তু আমরা বিভিন্নভাবে শুনেছি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সরাসরি বলছেন যে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখাও করতে চান, দেশেও ফিরতে চান। আবার আমরা দেখছি যে শেখ হাসিনা যখন বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন, অডিও বার্তা দিচ্ছেন বা উনার সাংগঠনিক যে সকল ইউনিট সমূহ রয়েছে সেগুলোতে যখন কথা বলছেন এবং তার কথাবার্তাগুলো যখন কোনো সাংগঠনিক ব্যক্তিবর্গ শুনে মিডিয়াতে প্রচার করছেন, সেখানেও কিন্তু বোঝা যাচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে বর্তমান সময়ে এক ধরনের অলিখিত সমঝোতার দরজা কিন্তু খুলে গেছে। এর আগে আমরা তারেক রহমানের একটি সাক্ষাৎকারেও শুনেছি যে তিনি আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখার পক্ষে নন। এখন সব মিলিয়ে মোটামুটি বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনরায় ফিরে আসছে। এখন অফিস খোলা বা শেখ হাসিনার নির্দেশ, এটি হয়তোবা প্রাথমিক একটি বিষয়। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটি হচ্ছে, এই যে বর্তমান যে সরকার রয়েছে বিএনপি সরকার, তারা কিন্তু দেশ পরিচালনা করবে। এখন দেশের সর্ববৃহৎ 40-45% যাদের সমর্থক রয়েছে জনগণ, তাদেরকে যদি দেশের রাজনীতির বাইরে রেখে সরকার দেশ পরিচালনা করতে থাকে, তাহলে তারা কিন্তু কোনো না কোনো ভাবে যেভাবেই হোক আন্দোলন সংগ্রাম করবে, তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মাঠে নামবে এবং এটি কিন্তু আবার সরকারকে দমন করতে হবে। আমি এখানে জামাত বা সংসদে যারা বিরোধী দল বর্তমানে আছে তাদের কথা বাদে দিলাম, যারা মাঠের রাজনীতির বাইরে আছে, নিষিদ্ধ হিসেবে রয়েছে, তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য মাঠে নামবে এবং তারা যদি মাঠে নামে, সেটি কিন্তু তারেক রহমান কিংবা আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, উনাকে এটি কন্ট্রোল করা কিন্তু ব্যাপক চ্যালেঞ্জিং একটি বিষয় হয়ে দাঁড়াবে। সুতরাং বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, তারা সবাই বর্তমান সময়ে চাচ্ছে দেশটা একটা স্থিতিশীল পর্যায়ে যাক এবং এই স্থিতিশীল পর্যায়ে যাওয়ার জন্য যে ধরনের পদক্ষেপ সমূহ নেওয়া দরকার, সেটা আওয়ামী লীগের পক্ষ থেকেও নেওয়া হবে। যেমন কোন ধরনের আন্দোলন সংগ্রামে তারা এখন যাবে না, বরঞ্চ তারা তাদের রাজনৈতিক সংকট মোকাবেলা করে রাজনীতিতে ফিরে আসতে চাইবে এবং এটার জন্য যারা সরকারে রয়েছে তাদের সাথে আমরা যেভাবে সজীব ওয়াজেদ জয়, তারেক রহমান এবং বিভিন্ন গণমাধ্যম ও শেখ হাসিনার কথা থেকে বুঝতে পারছি, তারা সমঝোতায় চলে যাবে। এবং এর পরবর্তীতে যেটি রয়েছে সেটি হচ্ছে বিএনপি এবং বর্তমান বিরোধী দল জামাতে ইসলাম, তারাও কিন্তু দেশের এই স্থিতিশীলতার স্বার্থে এই আন্দোলন সংগ্রাম থেকে দেশকে রক্ষা করতে বা নাশকতা থেকে দেশের জনগণকে রক্ষা করতে তাদের মধ্যেও কিন্তু সমঝোতা হয়ে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর এই স্থিতিশীলতা আর ন্যায় বিচারের প্রশ্নই কিন্তু চলে আসে বর্তমান ট্রাইব্যুনালের কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন যা ঘটছে তা নিয়ে জনমনে কিন্তু নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। একসময় যাদের মানবতা বিরোধী অপরাধের বিচার এই ট্রাইব্যুনালে হয়েছিল,
আজ অনেকেরই প্রবল ধারণা সেই জায়গাটিতে এখন একটি নির্দিষ্ট গোষ্ঠীর, বিশেষ করে জামাতের নিয়ন্ত্রণে চলে গেছে। বিচার যখন তার নিজস্ব গতি হারিয়ে প্রতিহিংসার রূপ নেয়, তখন কিন্তু তার গ্রহণযোগ্যতা নিয়ে ইতিহাসের পাতায় সবসময়ই প্রশ্ন ওঠে। এই যে বিচারের নামে একটা প্রহসনের অভিযোগ উঠছে, এটি ভবিষ্যতের জন্য কিন্তু খুব একটা শুভ সংকেত বহন করে না। ক্ষমতার পালাবদল যদি আবার কখনো হয়, তখন এই বিচারের ভবিষ্যৎ কি দাঁড়াবে তা নিয়ে একটা বিরাট সংশয় কিন্তু থেকে যাচ্ছে। দেখুন, প্রকৃতি কিন্তু কাউকে ক্ষমা করে না। আর রাজনীতির প্রতিশোধের চাকা বড়ই নির্মমভাবে ঘুরে। আমরা কিন্তু এক অদ্ভুত ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি। সামনেই মার্চ মাস। বাঙালি জাতির জন্য মার্চ সবসময়ই এক ঐতিহাসিক এবং একই সাথে চরম উত্তেজনার মাস। শোনা যাচ্ছে এই ফেব্রুয়ারির শেষ দিকে ২৮ তারিখের পরপরই মাঠ পর্যায় থেকে সেনাবাহিনী তা ফিরে যাবে, অর্থাৎ তারা ব্যারাকে ফিরে যাবে। তখন দেশের আইন শৃঙ্খলা রক্ষার পুরো ভার গিয়ে পড়বে পুলিশের উপর। একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন তো, এই বিশাল পুলিশ বাহিনী, যারা নিজেরাই এখনো নানা সময় ভুগছে, তারা কি কোনোভাবে একা পারবে রাজনীতির এই যে এতক্ষণ ধরে উত্তপ্ততার কথা বললাম সেগুলোকে শান্ত করতে? যদি নতুন সরকার আওয়ামী লীগের মতো একটি বড় রাজনৈতিক শক্তিকে দমন পীড়নের মাধ্যমে কোণঠাসা করে রাখার নীতিতেই অটল থাকে, তবে সংঘাত কিন্তু একেবারেই অনিবার্য। আর সেই সংঘাতের পরিণতি দেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের জন্য কখনোই মঙ্গলজনক হবে না। সবশেষে আমি আসলে একটি কথাই বলতে চাই, রাজনীতিতে কখনোই শেষ কোনো কিছু হয় না, বা শেষ কথা বলেও কিছু থাকে না। আর যারা ক্ষমতার কেন্দ্রে বসে আছেন, তাদের যেমন অতীত থেকে শিক্ষা নিতে হবে, ঠিক তেমনি যারা ক্ষমতার বাইরে ছিটকে পড়েছেন, তাদেরও কিন্তু আত্মশুদ্ধির চরম প্রয়োজন রয়েছে। তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, তিনি কি প্রতিশোধ আর প্রতিহিংসার রাজনীতি বেছে নেবেন, নাকি একজন রাষ্ট্রনায়ক হিসাবে একটি অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল সমাজ গড়ার দিকে হাঁটবেন। তবে তিনি আওয়ামী লীগকে কিভাবে ট্রিট করবেন সেটা কিন্তু অন্য বিষয়। আওয়ামী লীগ কি তাদের অতীতের ভুলভ্রান্তিগুলো শুধরে নতুন করে জনগণের সামনে দাঁড়াতে পারবে, নাকি তারা আবার কোনো অন্ধকারের পথে পা বাড়াবে? এই গভীর প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে হয়তোবা কিছুদিন পর, বা যে সময় সামনে আসবে, সেই সময় কিন্তু ফিরিয়ে দেবে। তো আমি যেমনটি বলছিলাম যে বর্তমান সরকার বা তারেক রহমান, তিনি আওয়ামী লীগকে হয়তো খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন, কিন্তু যারা বর্তমানে জুলাইয়ের নাম করে, বা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই যে বিভিন্ন ধরনের মব কালচার তারা প্রয়োগ করেছে, আমরা বিভিন্ন ধরনের ঘটনা দেখেছি, বিভিন্ন ঘটনার শিকারও হয়েছে। তাদেরকে কি কোনোভাবে কন্ট্রোল করতে পারবে? যদি তাদেরকে কন্ট্রোল করতে না পারে, তাহলে এই দেশ কখনোই স্থিতিশীল হবে না। বরঞ্চ এই দেশ অস্থিতিশীলতার চরম পর্যায়ে চলে যাবে। এখন স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, উনি এই মব বাহিনী থেকে শুরু করে যারা জুলাইকে নিয়ে সবসময় গর্ব করে ঠিকই, কিন্তু গর্বের পাশাপাশি তারা সবসময় দেশের জনগণকে হুমকির মুখে রাখে, তাদেরকে কন্ট্রোল করাটা অত্যন্ত জরুরি। এবং যতক্ষণ পর্যন্ত না এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই অস্থিতিশীল পরিবেশ কখনোই নিয়ন্ত্রণে যাবে না। কারণ এতদিন পর্যন্ত কিন্তু আপনারা কেউ দেখাতে পারবেন না যে আওয়ামী লীগ বড় কোনো নাশকতা করেছে। প্রমাণ সহ আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করতে পারবেন। বরঞ্চ আমরা দেখেছি যখনই কোনো না কোনো ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য আওয়ামী লীগের নাম ব্যবহার করা হয়েছে। অথচ আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা ভয়ে ঘর থেকে বের হতে পারছে না। তো সব মিলিয়ে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সহ বর্তমান এই সরকার, এই ক্যাবিনেট অত্যন্ত চাপের মুখে রয়েছে, এবং তাদের জন্য এটি চরম পর্যায়ের চ্যালেঞ্জ, এবং আওয়ামী লীগের জন্য এটি
অল্প সময়ের ব্যবধানে ফিরে আসার একটি সুবর্ণ সুযোগ। এখন তারা কিভাবে তাদের রাজনৈতিক দাবার চাল চালবে, সেটি তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। যদি তাদের সাংগঠনিকভাবে কোনো প্রকার ভুল তারা করে ফেলে, তাহলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে আরো কমপক্ষে ১০ থেকে ১৫ বছর সময় লাগবে। যাই হোক, এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।